দেখছেন TV9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি বিকেলের বিতর্ক। এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে তৃণমূল কংগ্রেস এ রাজ্যে ক্ষমতায় রয়েছে 13 বছর, কিন্তু 42টা লোকসভা কেন্দ্রের মধ্যে যে কেন্দ্রে এখনো পর্যন্ত ঘাসফুল ফোটেনি তার মধ্যে একটা এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। আলোচনায় যাবো, তবে তার আগে একটা তথ্য দিই, বড় হতে পারে কিন্তু খুব ইন্টারেস্টিং। 2021-এ একটি রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস ভালো রেজাল্ট করেছিল, কিন্তু 19-এ এই কেন্দ্র থেকে বিজেপি তাদের প্রতিনিধিকে পাঠিয়েছিল দিল্লিতে। ঠিক একই রকমভাবে 2011 যখন তৃণমূল কংগ্রেস এ রাজ্যে বিপুল ক্ষমতায় এলো, চারিদিকে সবুজ ঝড়, 3 বছরের মধ্যে 2014 এই কেন্দ্র বামেরা পুনরুদ্ধার করে তাৎপর্যপূর্ণভাবে 2-এ ছিল কংগ্রেস, 3-এ বিজেপি। 2014-এ 4-এ চলে গেছিল তৃণমূল কংগ্রেস। মানে বুঝতে পারছেন এখানকার মানুষ ভেবে চিনতে ঠান্ডা মাথায় ইস্যু ভিত্তিক ভোট করে। আসুন আজকে আলোচনা করব এখানকার মূল ইস্যু নিয়ে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন 4 জন বিশিষ্ট রাজনীতিবিদ, প্রত্যেকের জন্য একটা জোরে হাততালি। আদিত্য নারায়ণ দাস রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, স্বাগত। রয়েছেন তীর্থ দাস, CPIM নেতা, স্বাগত আপনাকে। রয়েছেন কংগ্রেসের তরফ থেকে সৌভিক রায়, স্বাগত। এবং রয়েছেন বিজেপির তরফ থেকে অভিজিৎ রায়, আপনাকেও স্বাগত। তৃণমূল কংগ্রেসের কাছে একটু যাই। কিছুদিন আগে আমরা দেখলাম যখন নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এমসের উদ্বোধন করছেন, তখন রাজ্যের শাসক দলের তরফ থেকে বড় করে বলা হলো রাজ্য সরকার এখানে এমসের জমি দিয়েছে। রাজ্য সরকার উত্তরবঙ্গের মানুষকে কেন এমস দিতে পারেনি, জমি দিতে পারেনি? অ্যাকচুয়ালি এই ঘটনাটা যদি আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বাম আমলে যখন সূর্যকান্ত মিশ্র আমাদের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, ঠিক সেই সময় তার কাছে যে নো অবজেকশনের লেটারটা গিয়েছিল, তিনি নো অবজেকশন দেননি, এবং তার কারণের জন্য আমরা এই জায়গায় তখন এইমস করার যে পরিকাঠামো প্রিয়রঞ্জন দাসমুন্সী তৈরি করেছিলেন সেটা সম্ভব হয়নি করা, তার জন্য এখানে এইমস হয়নি। তারপরে আপনারা জমিটা কবে দিয়েছেন? 11-র পরে নিশ্চয়ই, নইলে তো ফলো আপ করতেন না ওখানে যে আমরা জমি দিয়েছি, আমরা জমি দিয়েছি। 11 এখানে কেন জমি দেননি? এখানে তখন জমি চাওয়া হয়নি এই সময়। সেটা কে চাইবে? অ্যাকচুয়ালি কেন্দ্রীয় সরকার থেকে যখন এটার পারমিশন আসে, সেই পারমিশন কিন্তু যেহেতু সেই সময় বাম আমল ছিল, বাম আমলে সেই সময় 11-12 কেন্দ্রে আপনারা, রাজ্যে আপনারা, আমরা রাজ্যে হলেও পরবর্তীতে এই এইমস নিয়ে যে বাকবিতণ্ডা চলেছে তার পরিবর্তে আমাদের এখানে কিন্তু মেডিকেল কলেজ, আমাদের দিদি আমাদের মমতা ব্যানার্জি এখানে মেডিকেল কলেজ দিয়ে, না মেডিকেল কলেজ দিয়েছে সেটা আসছি তো, কিন্তু এইমসটা কেন হয়নি? 11-এ আপনারা কেন্দ্রে, ইউপিএ 2 আপনারা রাজ্যে, কেন? সমস্যাটা কোথায় হয়েছে? সদিচ্ছার অভাব ছিল কি? না কখনোই সদিচ্ছা, তাহলে হয়নি কেন? তা হয়নি কারণ রাজনৈতিক বিভিন্ন তরজার কারণে হয়নি। এখানে একটা সরকার মানুষ তাকে নির্বাচিত করছে, সে তরজার ধার ধারবে কেন? না অ্যাকচুয়ালি এটা এরকমভাবে আপনি যেভাবে ব্যাখ্যা করছেন সেভাবে এটা হয়নি, কারণ আমাদের সেই সময়টায় যখন আমরা ক্ষমতায় আসি, ক্ষমতায় আসবার পরেও আমরা এইটা নিয়ে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে এগিয়েছিলাম, কিন্তু দেখা গেছিল যে আমরা এই আন্দোলনে যাওয়ার পরেও এখানে জমি তরজা একটা বড় ব্যাপার ছিল, যেখানে জমি একটা মূল ফ্যাক্টর ছিল, যেখানে যে জমিগুলো প্রথমের দিকে আনা হয়েছিল সেই জমিগুলো পরের দিকে আর পাওয়া যাচ্ছে। বিজেপির কাছে একটু যাই, 10টা বছর হয়ে গেল, আপনারা কি করেছেন? 1 মিনিট, উনি স্পিকার বলে নিক, তারপর সম্পূর্ণ উনি ভুল তথ্য দিচ্ছেন। এমসের জন্য বারবার জমি চাওয়া হয়েছে এবং উত্তরবাংলার আবেগ ছিল এমস, উত্তরবঙ্গের রায়গঞ্জের এমস উত্তরবাংলার আবেগ ছিল। তৃণমূল 10 বছর ধরে আপনারা কি করেছেন? শুধু এমস না, আরো অনেক উন্নয়নমূলকের কাজের জন্য জমি চাওয়া হয়েছে। রায়গঞ্জের যানজট বড় সমস্যা, জমি চাওয়া হয়েছে, জমি দেয়নি। উত্তরবঙ্গ যেহেতু তৃণমূলকে বঞ্চিত করছে, উত্তরবঙ্গের মানুষ তৃণমূলকে ভোট দেয়নি, তাই ঈর্ষাপ্রায়ণ হয়ে ওরা উত্তরবঙ্গের মানুষকে বঞ্চিত করে চলছে। প্রিয়রঞ্জন দাসমুন্সীর একটা মূর্তি আমরা দেখলাম। রাজ্য কংগ্রেসের প্রবাদ প্রতিম নেতৃত্ব যারা, তাদের মধ্যে নিঃসন্দেহে আপনাদের এখানকার ভূমিপুত্র প্রিয়রঞ্জন দাসমুন্সী চেষ্টা করেছিলেন সেই সময় এইমস আনার জন্য। অন্তত তখনকার খবরের কাগজ ঘাটলে বা মিডিয়ায় কান পাতলে শোনা যেত। আটকে ছিল কোথায়? আটকে ছিল তৃণমূল এবং বিজেপির অদ্ভুত বোঝাপড়া। 2014 সালের পরে বিজেপি ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেসের সাথে যোগসাজশ করে এইমসের জন্য কল্যাণীতে জমি নির্ধারণ করে এবং রাজ্য সরকার বিজেপির হাতে তুলে দেয়। বিজেপিও চায় না যে উত্তরবঙ্গের মানুষ উন্নয়নের ছোঁয়া পাক, স্বাস্থ্য পরিষেবা পাক। 14 পর্যন্ত আপনারা সরকারে, 14 পর্যন্ত তৃণমূল সরকার, 11তে আসার পর থেকে তো এটা নিয়ে টালবাহানা করছে এবং 11 সালের পর থেকে জমি বন্টন করেনি। যেহেতু আমাদের এখানকার সাংসদ ছিলেন দীপা দাসমুন্সী, সেই জন্য কংগ্রেস যাতে এখানে মাথা তুলে না দাঁড়াতে পারে, এবং ওনার ধারণা ছিল যে এই স্বাস্থ্য পরিষেবাটা শুধু কংগ্রেস পাবে, এটা যে উত্তরবঙ্গের সাধারণ মানুষ, রায়গঞ্জের সাধারণ মানুষ পাবে সেটা নিয়ে ওনার ভাবনা নেই। ওনার ভাবনা ছিল যে এখানে কংগ্রেসকে জমি তৈরি করতে দেওয়া যাবে না, সেই জন্যই কংগ্রেসের জমি শক্ত হবে, সেই জন্য এইমস এখানে করা যাবে না। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি শুরুতেই বাম আমলের দিকে দোষ চাপিয়েছিলেন। 2009 কি ঘটেছিল?
2009 সালে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী আমাদের সূর্যকান্ত মিশ্র চিঠি দিয়ে জানিয়েছিলেন কেন্দ্রীয় সরকারকে যদি রায়গঞ্জের পানিশালাতে বা শীতগ্রামে যদি এইমস হয় তার জন্য রাজ্য সরকার সেখানে জমি দেবে, বিনা পয়সায় জল দেবে, বিদ্যুৎ দেবে এবং তার সেই চিঠির প্রতিলিপি আমি আপনাকে দেখাতে পারি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে তৃণমূল আর বিজেপির বোঝাপড়া। বিজেপির জন্ম হলো 2014 সালের পরে পশ্চিমবঙ্গে, তার আগে বিজেপি বলে কোনো কিছু ছিল না। তৃণমূলের সহায়তায় 2016 সালের পর বিজেপি হালকা হালকা দেখা যেতে শুরু করলো। আর যেটা আমার কংগ্রেসের প্রতিনিধি বন্ধু বললেন এটা বাস্তব কথা, যে সেই সময় 2014 সালে তখন দাসমুন্সী, প্রিয়রঞ্জন দাসমুন্সীর স্ত্রী দীপা দাসমুন্সী এখানকার সাংসদ ছিলেন। যদি সেই সময় এখানে এইমস হতো তাহলে অবশ্যই কংগ্রেস তার জমিটা আরও বেশি করে শক্ত পেত, মাইলেজ পেত, এবং সেই মাইলেজ যাতে কংগ্রেস না পেতে পারে সেই একমাত্র কারণে এখান থেকে এইমস হতে কল্যাণ। মানে বলছেন রাজনীতির কারণে? অবশ্যই রাজনীতি, রাজনীতির কারণে অভিযোগ করছেন। একেবারেই ভুল তথ্য। উনিও ঠিক এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল নন। কারণ আপনারা হয়তো জানেন যে এই যখন জমি জট শুরু হয় আমাদের রায়গঞ্জের এইমস হওয়া নিয়ে, সে সময় আমরা কল্যাণীতে অলরেডি জায়গা পেয়ে গেছিলাম এবং জায়গা পেয়ে যাওয়ার জন্য ওই যে পরবর্তীতে ওইখানটায় আমরা এইমস করতে বাধ্য হয়েছি। সরাসরি আপনার কাছে যাই। আজকে আপনারা পাশাপাশি দাঁড়িয়ে আছেন বন্ধু। একটা সময় তো কংগ্রেসের বিরুদ্ধে লড়াই ছিল আপনাদের বিরুদ্ধে লড়াই ছিল 2014 সালে। তার আগে 11 পর থেকে যখন আপনাদের ভোট বাক্সের রক্তক্ষরণ হচ্ছে তখন মোহাম্মদ সেলিম, যিনি আজকে আপনাদের রাজ্য সম্পাদক, এখান থেকে জিতেছিলেন। 14 থেকে 19 সংগঠন কি বিস্তার করেছেন? একজন জিতলো, হয়ে গেল, কাজ শেষ। সংগঠন বিস্তার করতে পেরেছিলেন? সাংগঠনিক অবশ্যই আমাদের সাংগঠনিক দুর্বলতা হয়েছে। দুর্বলতা না থাকলে এখানে বিজেপি বাড়ে কী করে? আমরা যেরকম বারবার বলি যে তৃণমূল আর বিজেপির যে পারস্পরিক বোঝাপড়ার জন্য তারা একে অপরে তাদের শক্তি বৃদ্ধি করছে এবং আমাদের বাম এবং জাতীয় কংগ্রেসের শক্তি ক্ষয় হচ্ছে, তার সাথে সাথে আমরাও সেটা চরম মুক্তকণ্ঠে স্বীকার করতে পারি যে আমাদের অবশ্যই সাংগঠনিক দুর্বলতা আছে এবং আমরা সেটাকে আগামী দিনে কাটিয়ে উঠবার জন্য প্রাণপাত পরিশ্রম করছি। আপনার কাছে একটু চাই, অনেকেই বলে এখানে রাজনৈতিক চর্চা যারা করেন যে 2019 সালে এখান থেকে বিজেপি সাংসদ পাওয়ার অন্যতম কারণ মোহাম্মদ সেলিম একটা বড় সংখ্যক ভোট কেটে নিয়েছিলেন, প্রায় 48% এখানে সংখ্যালঘু ভোট। আজকে যদি আপনাদের ক্যান্ডিডেট ভোট কাটে, লাভটা কার, আপনাদের নাকি অন্য কারো? না, আমরা ভোট কাটতে দাঁড়াইনি, কারণ এখানে তৃণমূল বিজেপির অদ্ভুত বোঝাপড়া আছে। আমরা ভোট কাটতে দাঁড়াইনি, আমরা ইতিমধ্যেই রাজনৈতিক লড়াই করছি এবং আমরা ক্যান্ডিডেট দিয়েছি। আমাদের ক্যান্ডিডেট লড়াই করছে এবং আশা করা যায় যে তিনি 1 নম্বর স্থান অধিকার করবেন। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির অদ্ভুত বোঝাপড়ায় তৃণমূল যাকে প্রার্থী করেছেন তিনি বিজেপির টিকিট নিতে গিয়েছিলেন এবং তিনি বিজেপির টিকিট পাননি বলে আজকে তৃণমূল কংগ্রেসের টিকিট নিয়েছেন। প্রার্থীর বিষয় যখন এলো, আপনাদের এখানে যিনি প্রার্থী ছিলেন, 19 জিতেছিলেন, প্রথমবার সাংসদ পেলেন, তিনি মন্ত্রী হয়েছিলেন, তারপর তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো, পরবর্তীতে প্রার্থী করা হলো না কেন? কেউ যদি খুব ভালো কাজ করে নিশ্চয়ই সেগুলো আশা করবেন না? দেবশ্রীদি এই কেন্দ্রে যা কাজ করেছে অনেক এমপি থেকে অনেক বেশি কাজ, প্রত্যেকটা তথ্য আমাদের কাছে আছে। সরিয়ে দেওয়া হলো কেন? সরিয়ে দেওয়া হলো, তিনি এই সিটে দাঁড়াননি, সরিয়ে দেওয়া হয়নি। তিনি আমাদের সেন্ট্রাল থেকে টিকিট সিলেকশন হয়। আমরা চেয়েছি রায়গঞ্জ কেন্দ্রের একদম যিনি স্থানীয় লোক সেটা তারা যেন প্রার্থী হয়। কেন্দ্র সেই সিদ্ধান্ত অনুসারে পার্টির সিদ্ধান্ত, পার্টির কর্মীদের আবেগকে মাথায় রেখে স্থানীয় লোককে প্রার্থী করেছে। উনি যাওয়ার আগেও এই রেলের জন্য 7 কোটি টাকা বরাদ্দ করে গেছেন। নেই, আপনার কাছে একটু যাই। এখানকার মানুষের সঙ্গে যখন কথা বলছিলাম তারা এক বাক্যে স্বীকার করেছেন যে রাধিকাপুর এক্সপ্রেসের সময়সীমাটা পরিবর্তন, এখান থেকে কলকাতায় যেতে গেলে তাদের অনেক সুবিধা হয়েছে। অবশ্যই সুবিধা হয়েছে, সময়ের পরিবর্তন হয়েছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু ক্রেডিট সাংসদের দিকে যাবে? কখনোই নয়। ক্রেডিট ওদের ক্রেডিট দেওয়ার কি আছে? রেল মন্ত্রকের দিকে? এটা কেন্দ্রীয় সরকার যে থাকে, এটা এখানকার মানুষ দীর্ঘদিনের দাবি দিল্লি এবং দিল্লির ট্রেনটাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আসলে আপনি একটু আগে বলছিলেন না যে এখানকার প্রার্থী কেমন, কি বৃত্তান্ত নিয়ে। দেখুন, আমাদের একটা চারিদিকে একটা না প্রবাদ তৈরি হয়ে গেছে, হরে কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কল্যাণী সকলের ঘরে ঘরে। কারণটা হচ্ছে ওনার যে জনসেবা এবং ওনার যে কাজ, তার যে জনসংযোগ, সেই সংযোগ দেখে আজকে গোটা জেলা এভাবে তৈরি হয়েছে। কানাইয়ালাল আগরওয়ালের ঘরে পৌঁছতে পারবেন কৃষ্ণ কল্যাণী? একসঙ্গে হাঁটবেন? শুনে নিন, আমরা এই মুহূর্তে বলছি, আমরা কংগ্রেস সিপিএম নিয়ে চিন্তিত নই। আমরা বিজেপি দ্বিতীয়তে থাকবে, কংগ্রেস তৃতীয়তে থাকবে, একদম নিশ্চিন্ত। আমরা লক্ষাধিক ভোটে জিতবো, এটুকু আপনাকে বলতে পারি। এই লোকসভা কেন্দ্রে একটা বড় ইস্যু পরিযায়ী শ্রমিক। বহু মানুষ এই জায়গা থেকে, এই জেলা থেকে ভিন জেলায় বা ভিন রাজ্যে কাজে যাচ্ছেন। জবাব দিয়ে আপনারা কেন্দ্রে আছেন, আপনাদেরকেও দিতে হবে, যারা রাজ্যে আছেন তাদেরকেও দিতে হবে। কেন? কর্মসংস্থান কোথায় গেল? দেখুন, কর্মসংস্থানের যদি বিষয় আসে,
রাজ্যে তাহলে কলকারখানা স্থাপন করতে হবে, আর কলকারখানা যদি স্থাপন করতে যায় এই রাজ্যে জমি নিয়ে সিঙ্গুর নিয়ে যে পরিস্থিতি তৃণমূল করে রেখেছে, এই রাজ্যে জমি পাওয়া যায় না, জমি কেউ দেবে না, শিল্প হবে না। আমরা শিল্প স্থাপনের পক্ষে। সরাসরি যাই, কুলিক দুগ্ধ প্রকল্প, কুলিক দুগ্ধ প্রকল্প, স্পিনিং মিল কি হলো, কি অবস্থায় পড়ে আছে? স্পিনিং মিল তো বামপন্থী বাম যখন বাম আমল সে আমলেই চলে গেছে। আপনার তারপরে বাম আমলে বন্ধ হয়েছে, তারপরে এটা আর খোলা হয়নি। সত্যি তো। আপনার এক মিনিট, আপনারা শ্রমিক আন্দোলন করছেন, সবকিছু ঠিক আছে, আজকে বলছেন যে কেন্দ্র চাকরি দিচ্ছে না, রাজ্য চাকরি দিচ্ছে না, স্পিনিং মিল তো আপনাদের সময় থেকে বন্ধ। স্পিনিং মিল আমাদের সময় থেকে বন্ধ হলো, তখন তাকে পুনরুজ্জীবন করার একটা প্রচেষ্টা চলছিল। 11 সালের পর সেটাকে একদম টোটাল বন্ধ করে দেওয়া হলো। আর বিজেপির থেকে বারবার করে যেটা বলা হচ্ছে যে সিঙ্গুরের কলকারখানা কেন হলো না, বিজেপি আজকে তুলছে, কিন্তু সেই বিজেপির তৎকালীন সভাপতি রাজনাথ সিং, সভামঞ্চে মমতার সেই অনশনের নাটকের ধর্ণা মঞ্চে উপরে উঠে রাজনাথ সিংও ছিল। তাহলে সিঙ্গুরের প্রকল্প বন্ধ হওয়ার জন্য শুধু তৃণমূল দায়ী না, তৃণমূলের তৎকালীন দোসর বিজেপিও সমানভাবে দায়ী। এবং বারবার করে যেটা বারবার বলছে যে এখানকার রাজ্যের, আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা অমুক রাজ্যে যায়, অমুক রাজ্যে যায়, অমুক রাজ্যে যায়, তো বিজেপি তো কেন্দ্রীয় সরকারে আছে, তারা কোন শিল্পটা আজকে পশ্চিমবঙ্গের জন্য তৈরি করেছে? বেশ, আসবে একে একে। এখানে কারো প্রশ্ন আছে? লোক হিসাবে খুব ভালো, ম্যান হিসাবে খুব ভালো, আমাদের স্থায়ী লোক, কিন্তু উনিকে কিসে ভোট দেবো? আর একবার তো পদ্ম ফুলে চেয়েছে, এবার জোড়া ফুলে চেয়েছে, আপনারা বলেন তো কাকে ভোটটা দেবো? অদ্ভুত প্রশ্ন, সত্যিই তো। আপনার প্রশ্নের আপনি তাহলে অন্য কাউকে ভোট দিতে চাইছেন তো? ঠিক আছে, এবার আপনি কাকে ভোট দেবেন? কাকে ভোট দেবেন? আপনার ভিক্টর ব্যানার, আপনার যে ভিক্টর, সেও তো অন্য দল থেকে এসছে। 21-এতে তিনিও ফরওয়ার্ড ব্লকে ছিলেন। আর এই যে বিজেপির যিনি দাঁড়িয়েছেন তিনি তো তৃণমূলে ছিলেন। তাহলে কাকে ভোট দেবেন? সেখানে আর কারো প্রশ্ন আছে এখানে? গত 10 বছর ধরা কেন্দ্রের বিজেপি সরকার, কিন্তু শিক্ষাক্ষেত্রে যে এই ব্যাপক পরিমাণে দুর্নীতি এবং নতুন জাতীয় শিক্ষানীতি এনে যে গোটা শিক্ষা ব্যবস্থাটাকে গৌরীকরণ করার চেষ্টা করা হচ্ছে, আগামী দিনে এদেরকে মুখ থুবড়ে পড়বে সাধারণ মানুষ। বেশ, হ্যাঁ বলুন, উত্তর দিতে হবে। হ্যাঁ বলুন। এটা ছেড়ে। শিক্ষাটা যুগ্ম তালিকা, শিক্ষাটা যুগ্ম তালিকায় আছে। বুঝতে হবে যে কালকে আপনারা একটা রায় শুনেছেন, 59,000 মানুষের অর্থাৎ শিক্ষকদের চাকরি চলে যাওয়ার রাস্তা তৈরি হয়ে আছে। যখন তখন এই 59,000 ছেলে মেয়ের চাকরি চলে যাবে, শিক্ষকদের চাকরি চলে যাবে। আপনারা শিক্ষার প্রশ্ন তুলেছেন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ জানে পশ্চিমবঙ্গের শিক্ষা একেবারে তলানিতে ঠেকে গেছে। বেশ, এখানে কারণ গোটা ভারতবর্ষেই শিক্ষার পরিস্থিতিটা কি রয়েছে। এবার বাংলায় যে হচ্ছে, আপনারা তো দেখলেন যে বাংলায় যিনি বিচারে চেয়ারে বসে রায় দিলেন যে এতজনের চাকরি বাতিল, অতজনের চাকরি বাতিল, তো বাতিলটা হলো না কেন? সুপ্রিম কোর্টে গিয়ে কি করে তাহলে এটা স্টে অর্ডার পেল? আবার সেই একদম সিপিএম কে আইনজীবী কেস করে আর বিজেপি রায় দেয়। আর এবার আমার কথাটা শুনি, এবার হচ্ছে সুপ্রিম কোর্টে লক্ষ ওনার কথা একদম ঠিক, আমি ধরে নিলাম, তো এবার হচ্ছে লক্ষ টাকার বিনিময়ে এরা চাকরি পেল, তো এদের চাকরিটা সুপ্রিম কোর্টে বাঁচলোটা কি করে? আবার দেখা গেল এবার আমি প্রশ্ন করি, চাকরি ছেড়ে দিয়ে অন্য একটা দলের এক মিনিট এবার আমি একটা প্রশ্ন করি, আমি প্রশ্ন করি, সাধারণ মানুষগুলোকে হ্যারাস করে চলেছেন। এবার আমি একটা প্রশ্ন করি, আপনাদের দলের নেতা, কোচবিহারের নেতা, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছিলেন, তার মেয়ের চাকরি গেছে, তার মেয়ে তারপরে সুপ্রিম কোর্টে কেন গেলেন না? একটু শুনুন, এই রাজ্যে আইনের অনুশাসন আছে, তাই ওনার শাস্তি হয়েছে। শাস্তি? আপনি 34 বছরে বামেদের এত কেলেঙ্কারির পরেও একজন বাম নেতাকে দেখাতে পারবেন না জেলে গেছে। এদের দল খুব খারাপ, খুন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে। 13 বছর ধরে 3 পার্টির কোন নেতা জেলে ঢুকেছে প্রমাণিত হয়েছে যে 3 পার্টির এই নেতা এই দুর্নীতি করেছে। এদের ক্ষেত্রে একটাও পাবেন না, এদের পেছনে সিবিআই ইডি লাগানো হয় না, রাজ্য সরকার সাজস। আপনি শুধু একটা কথা বলি আপনাকে, নরেন্দ্র মোদী বলেন যে না খাউঙ্গা না খানে দুঙ্গা। অজিত পাওয়ার, যার বিরুদ্ধে এনসিপি যে 70,000 কোটি টাকার কেলেঙ্কারি, সেই অজিত পাওয়ারকে উনি পাশে বসে মিটিং করেন, ডেপুটি চিফ মিনিস্টার বানান। আবার আপনার কাছে আমার প্রশ্ন করতে হবে, রাজ্যের প্রশাসনিক প্রধান দাঁড়িয়ে বলছেন আমাদের দলে একটি ছেলে ছিল,
সেই ছেলেটি বনসহায়ক পদে দুর্নীতি করেছে, সেই ছেলেটি তখন বিজেপির প্রার্থী, তার আগে সে ছিল তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, এখন আবার তৃণমূল কংগ্রেসের নেতা ত্রিপুরার দায়িত্বে, নাম রাজীব বন্দ্যোপাধ্যায়। কেন তাকে দলে নেওয়া হলো? যে দুর্নীতি করেছে তাকে অ্যারেস্ট কেন করা হলো না? প্রমাণিত হয়েছে কি? প্রশাসনিক প্রধান বলছে। সমস্যাটা হচ্ছে তৃণমূল আর বিজেপিকে আলাদা করে লাভ নাই। এরা এই ঘর থেকে ও ঘর যায়, ও ঘর থেকে এ ঘর যায়, টাকা নাই। ইলেকট্রাল বন্ডে তো টাকা 9-6 করেছে। ইলেকট্রাল বন্ডে একটা প্রশ্ন আছে তৃণমূলের, একটা প্রশ্ন না। ঘরে ঘরে আপনি এখান থেকে বেরিয়ে দেখুন, আজকে বেকার ছেলেরা টেবিল নিয়ে বসে বসে ডিয়ার লটারি বেচছে, আর গ্রামের শ্রমিক, সেই পরিযায়ী শ্রমিক সেখান থেকে লটারির টিকিট কেটে পরিস্থান সর্বশান্ত হচ্ছে। তার মালিক মার্টিন 500 কোটি টাকা দিচ্ছে তৃণমূলকে, 100 কোটি টাকা দিচ্ছে বিজেপিকে। তাহলে এটা যদি আজকে রাজনৈতিক ভবিতব্য হয়, তাহলে তৃণমূল আর বিজেপিকে আলাদা করে কি? এরা চরমভাবে সর্বনাশ করছে। ইলেকট্রাল বন্ডের নামে আমাদের যে অর্থমন্ত্রী, কেন্দ্রের অর্থমন্ত্রী, তার স্বামী পর্যন্ত বলছেন বিশ্বের বৃহত্তম স্ক্যাম হচ্ছে ইলেকট্রাল বন্ড, যে কারণে আজকে নির্মলা সীতারামনকে টিকিট দেওয়া হলো না। বেশ, এবার আপনার কাছে একটু যাই। আমরা যেহেতু লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা করছি, পরিকাঠামো উন্নয়ন যে কোনো সরকারের প্রধান দায়িত্বগুলোর মধ্যে একটা। এখানে হয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, রাস্তাঘাট? এখানে পরিকাঠামো উন্নয়ন কি রাজ্য সরকার কি কেন্দ্রীয় সরকার সব কিছুতেই টালবাহনা। একটা বাইপাস 12 বছর ধরে করতে পারছে না, তার হঠাৎ করে ভোটের আগে একটা লেন চালু করে দিয়ে সবার কাছে দেখাচ্ছে যে আমরা উন্নয়ন করছি। আর গোটা ভারতবর্ষে দেখুন, গোটা ভারতবর্ষে সর্বত্র দেখুন, কংগ্রেস আমলে প্রত্যেকটা পাকা রাস্তা রায়গঞ্জ শহরের পরিপূর্ণ করেছে। দেখুন, বাইপাসের কথা উঠেছে। বাইপাস একটা বড় প্রজেক্ট, সেটা 15 তারিখে 16 তারিখে উদ্বোধন হতে চলেছে। 15 তারিখে। এইবার আপনাকে বলছি, আমাদের শুধু জেলার কথা বলছি, এই জেলায় এখনো পর্যন্ত যদি আপনি কোনো বড় রাস্তা দেখেন, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, সেটা কেন্দ্রীয় সরকারের টাকা দিয়ে, কিন্তু রাজ্য সরকারের যতগুলো রাস্তা আছে সমস্ত রাস্তার পরিস্থিতি ভীষণভাবে খারাপ হয়ে আছে। আজকে যে প্রতিটা গ্রামে গ্রামে জল দেখছেন, সেটা নরেন্দ্র মোদীর জল প্রকল্পের টাকা। কিন্তু 2021 সালে আমরা বিজেপিরাই তৃণমূলের প্রার্থীকে জিতিয়ে আমরা বিধানসভায় পাঠিয়েছিলাম। পাঠিয়ে দেওয়ার পরে উনি বললেন কি যে এই আমাদের দলে থাকা নাকি উনার দম বন্ধ হয়ে যাচ্ছে, উনি কাজ করতে পারছেন না। তাহলে উনি আমাদের দল থেকে উনাদের দলে যাওয়ার পরে উনি তো স্বাচ্ছন্দ্যপূর্বক কাজ করেছেন। তাহলে আমাদের এখানে স্বাস্থ্য অবস্থা এত খারাপ, সেই স্বাস্থ্যর উন্নতির জন্য উনি কি করেছেন? আমাদের যে এইখানে স্বাস্থ্যের জন্য কি করেছেন, কি উন্নয়ন করেছেন, আমি জানতে চাই। আপনারা রাজ্যের শাসক দল, ওখান থেকে যে প্রশ্নটা উঠে এলো যে স্বাস্থ্য পরিকাঠামো এখানকার, আপনি রায়গঞ্জ হাসপাতালে একবার যান, মেডিকেল কলেজে যান, আপনি বুঝতে পারবেন যে রায়গঞ্জ যে স্বাস্থ্য পরিকাঠামো কি ছিল আর কি হয়েছে। শুধু তাই নয়, আমাদের এই সময়কালে আমাদের যতগুলো এখানে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হচ্ছে, মেডিকেল কলেজ তৈরি হয়েছে, যেটা বামফ্রন্ট আমলে একটাও হয়নি। আপনি যে অপেক্ষা করছেন যার সামনে, এই যে রবীন্দ্র ভবন 34 বছরে হয়নি, এখন হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে যারা এখানে পার্টিসিপেট করলেন। সময়ের কাছে প্রত্যেকেই থামতে হয়। বিকেলের বিতর্ক নিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছে, আগামীকাল পৌঁছে যাবো আপনার পাড়ায়। দেখতে থাকুন TV9 বাংলা, না দেখলেই নয়।